স্যার আমি স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ স্যার অবশ্যই। একটা সো যেমনটা বলছিলাম যে আপনাদের সেকেন্ড যে ক্লাস টেস্টটা সেটা হবে হচ্ছে 6 সেপ্টেম্বর রবিবার পরে রাত 8টাতে, এবং আমি স্কেডিউল করে রাখবো কোশ্চেন অটোমেটিক রাত 8টায় কোশ্চেনটা ওখানে আপনার ভিজিবল হবে। আপনি গুগল ফর্মে এক্সাম হবে, কোনো রকমের কোনো লং অ্যান্সার থাকবে না, শর্ট অ্যান্সার থাকতে পারে না থাকতে পারে, ম্যাক্সিমাম 99% থাকবে হচ্ছে আপনার এমসিকিউ বা শর্ট টিক অ্যান্সার আর কি। সো সিলেবাস হবে আপনার এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আজকে 28 তারিখে ক্লাস, এবং গত সপ্তাহে 21 তারিখের ক্লাসে যে পড়িয়েছিলাম বাসবার এবং ট্রান্সমিশন লাইনের যে প্রোটেকশন সেটা, এই দুটোর উপর। আর হাতে আপনার এক উইক টাইম আছে, সো এনাফ প্রিপারেশন নেওয়া পসিবল। সময় আপনার থাকবে খুবই লিমিটেড। এবং একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, কেউ যদি কোনো প্রবলেমের কারণে ক্লাস টেস্ট না দিতে পারেন, পরে যদি বলেন স্যার পরিবর্তে আপনার দিব কি বলে মেকআপ দিব বা অ্যাসাইনমেন্ট দেবো, এটা অ্যাকসেপ্টেবল না। এটা যেহেতু ক্লাস টেস্ট, এটা আপনি মিস করলে আপনার ট্রাই করতে হবে থার্ড নাম্বার ক্লাস টেস্ট দিতে পারছেন কিনা সেটা। সো এটা ওই ডিউ টাইমেই আপনি এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হচ্ছে। আপনি মেক শিওর করবেন আপনার ফোনে ডেটা কানেকশন থেকে শুরু করে সবকিছু যেন অ্যাটলিস্ট 30 মিনিটের জন্য 8টা থেকে 8টা 30 এর এর এই সময়ের জন্য যেন আপনার ডাটা কানেকশনটা মেক শিওর করতে পারেন, দিয়ে জাস্ট টিক মার্ক দিয়ে ক্লাস টেস্ট হয়ে যাবে। এই হচ্ছে রেকর্ড যেহেতু হলো তাই জন্য এটা আবার রিপিট করলাম। এই তো, আর কোনো কিছু বলতে হবে দেব? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। সো আজকে আমরা পড়ব হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার গুলা নরমালি আমরা মেজারিং পারপাসে যে ট্রান্সফরমার গুলো ইউজ করি সেটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। যদি বাই ডেফিনেশন একটু দেখতে চাই, আমরা এটা হচ্ছে এমন এক ধরনের ট্রান্সফরমার যার মাধ্যমে আমরা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস যেমন হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর, এই জিনিসগুলোকে আমরা মেজার করতে পারি, সেটাকে বলে মানে সেই ধরনের ট্রান্সফরমারকে বলে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার গুলা নরমালি আমরা যে পাওয়ার সিস্টেমের রিলে ইউজ করি সেই রিলের সাথে অ্যাটাচ করে প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়। সো মাথায় রাখতে হবে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের পারপাস বা উদ্দেশ্য মেইনলি দুইটা, একটা মেজার করা আর একটা হচ্ছে প্রোটেকশন দেওয়া। আচ্ছা, তো নরমালি এই সিটির মাধ্যমে মানে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আমি আগে বলে রাখি এটা হচ্ছে দুইটা প্রকার, একটা সিটি একটা পিটি। তো সিটিটা হচ্ছে হাই কারেন্ট মেজার করে, পিটিটা হাই ভোল্টেজ মেজার করে। এখন এই টপিকটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এই টপিকটা হতে পারে আপনি প্রিভিয়াস সেমিস্টারে বা প্রিভিয়াস কোর্সে পড়ে আসছেন, তো এটা অনেক পপুলার টপিক, কিন্তু তারপরেও পাওয়ার সিস্টেম প্রোটেকশনের মধ্যে এটা পড়ে, সিলেবাসেও আছে। সো আমি আবার পড়াবো, যদি কেউ আগের থেকে পড়ে থাকেন তার জন্য ইজি হবে, আর যে না পড়ছেন তারা তো গুড, নতুন করে আমার সাথে পড়বেন। সো বেসিক্স অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার যদি বলি, এটা হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট দুটাকেই স্টেপ ডাউন করে, স্টেপ ডাউন করে সেই কম ভোল্টেজ বা কম কারেন্টটাকে সে মেজার করে, করে ট্রান্স রেশিও দিয়ে গুণ করে সে বোঝে নেয় যে আসলে প্রাইমারিতে বা অ্যাকচুয়াল কারেন্ট বা ভোল্টেজ কত ছিল। তো এটার করার কিছু রিজন হচ্ছে আমরা যে ট্রান্সমিশন লাইনে বা পাওয়ার সিস্টেমে যে পরিমাণ হাই ভোল্টেজ বা কারেন্ট থাকে সেটাকে মেজার করানোর জন্য যে ভোল্টমিটার বা অ্যামিটার প্রয়োজন পড়বে সেটা ডিজাইন করা অনেক ডিফিকাল্ট এবং অনেক কস্টলি। তার জন্য আমরা এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করি, যেখানে নরমালি 5 অ্যাম্পিয়ারের একটা অ্যামিটার দিয়ে অনেক হাই রেঞ্জের কারেন্ট মাপা যায়, এরকম 110 ভোল্টের একটা ভোল্টমিটার দিয়েও অনেক হাই ভোল্টের ভোল্টেজ মাপা যায়। এটা হচ্ছে এটার একটা অ্যাডভান্টেজ। সো এটা অলরেডি বলেছি, একটা ফিগার দিছে এখানে, বলছি পারপাস অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, সেটা অলরেডি বলা আমার হয়ে গেছে যে এরকম স্টেপ ডাউন করে এই কাজটা করা। সো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে
ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের কিছু অ্যাডভান্টেজ বলা হয়েছে। তো অ্যাডভান্টেজ গুলো আমরা পরেও দেখবো, এখান থেকে কয়েকটা একটু দেখে নিব। সেটা হচ্ছে যে এটার ভোল্টেজটা থাকে, ভোল্টেজ এবং কারেন্ট লেভেলটা মেজারিং করার জন্য লো থাকে, যার কারণে এর মধ্যে যে পাওয়ারটা কনজাম্পশন হয় সেই পাওয়ারটাও লো হয়। এখন দেখেন আমি পাওয়ার যখন মেজার করি তখন পাওয়ার ডব্লিউ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি আই স্কোয়ার আর। এখন আমি যখন লো কারেন্ট মেজার করছি তখন কিন্তু আমার লসটাও, পাওয়ার কনজাম্পশন যেটা সেটাও লো হবে। হাই হলে কিন্তু পাওয়ার কনজাম্পশনটা হাই হতো। সো এটা একটা অ্যাডভান্টেজ, যেটার পাওয়ার কনজাম্পশনটা থেকে লো, এবং এই জন্য এটা প্রতি সার্কিট আর বেশি এফিশিয়েন্ট। দ্বিতীয়ত এই একটা আমার হচ্ছে সিঙ্গেল ট্রান্সফরমারের সাথে দেখা যাচ্ছে যে অনেকগুলা মেজারিং ইনস্ট্রুমেন্ট আমি এর সাথে কানেক্ট করা সম্ভব। মানে এটা এমন একটা জিনিস যের সাথে আমি যে কোনো পারপাসে একাধিক ইনস্ট্রুমেন্ট আমি এর সাথে কানেক্ট করতে পারবো। এটা একটা অ্যাডভান্টেজ, মানে another advantage actually. তারপর আপনার instrument transformer provide electrical isolation between high voltage circuit, power circuit and measuring instrument. এটা high voltage power circuit এবং measuring instrument এর মাঝখানে একটা isolation provide করে, যেটা which reduces electrical insulation requirement for measuring instrument and protective circuits. আচ্ছা, এটা আসলে যেটা বলছে যে আমরা যখন যে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি, অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, ব্যারোমিটার এটসেট্রা, তো এগুলার একটা ইলেকট্রিক্যাল ইনসুলেশন দেওয়ার প্রয়োজন পড়ে তো সেফটির জন্য। কিন্তু আপনার এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার যখন আমরা ইউজ করি তখন এক্সট্রা করে আর ইলেকট্রিক্যাল ইনসুলেশন দেওয়ার প্রয়োজন পড়ে না। দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ। তো আরো কিছু আছে, সেটা সামনে নিজে দেখলেই বুঝতে পারবেন। আমি প্রসিড করছি। আমরা টাইপস অলরেডি বলে ফেলেছি যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে সিটি, একটা হচ্ছে পিটি। তো সিটি ফার্স্টে আমরা সিটি পড়বো। তো বাই ডেফিনেশন যদি আমরা যাই তাহলে বলতে পারি কারেন্ট ট্রান্সফরমার ইজ ইউজড টু স্টেপ ডাউন দ্য কারেন্ট অফ পাওয়ার সিস্টেম টু a lower level to make it feasible to be measured by a small rating emitter. I hope বুঝতে পারছেন, স্মল রেটিং এমিটার দিয়ে যাতে মাপা যায় সেই পরিমাণ কারেন্টটাকে স্টেপ ডাউন করে দেয় হচ্ছে এসিটি। এখানে একটা কারেন্ট ট্রান্সফরমারের টিপিক্যাল কানেকশন আছে, আমরা আরেকটু একটা সহজ কানেকশন দেখব। এই উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার 3 ফেজ লাইনের জন্য। আমরা নরমাল একটা লাইনের জন্য দেখি। দিস ইজ আ হোলো কন্ডাক্টর, এই হোলো কোর, এর মধ্যেই আমি কয়েলের তারটা এরকম ভাবে পেঁচিয়েছি। সো এই কয়েলের এই পার্টটা হচ্ছে আমার প্রাইমারি, আর এখান থেকে যেটা নিচ্ছে সেটা হচ্ছে আমার সেকেন্ডারি। তো নরমালি দেখা যায় যে, আচ্ছা প্রপার্টিজ গুলো একটু পরেই বলি, এটা একটু বুঝে নেন, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। প্রপার্টিজ একটা একটা করে বলি আর এক্সপ্লেইন করি, ভালো বুঝতে পারবেন। আমার ফার্স্ট যে প্রপার্টিজটা সেটা হচ্ছে সিটির প্রাইমারিতে টার্নস সংখ্যা থাকে হচ্ছে অল্প। আবারও বলছি, সিটির প্রাইমারিতে টার্ন হচ্ছে অল্প, সেকেন্ডারিতে বেশি। এর পিছনে রিজন হচ্ছে আমরা একটা সূত্র পড়েছিলাম, V2 by V1 equals to N2 by N1 equals to I1 by I2, not I2 by I1, right? এর মানে হচ্ছে ভোল্টেজটা টার্ন রেশিওর প্রপোর্শনাল, কিন্তু কারেন্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? এটা বুঝতে পারছেন কি লিখলাম? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে আমার যদি প্রাইমারি সাইড, এটা হলো প্রাইমারি 100 আর সেকেন্ডারি হচ্ছে 5, তার মানে আমার প্রাইমারিতে কারেন্ট বেশি,
আর কারেন্টের সাথে টার্ন রেশিওর সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে প্রাইমারিতে কারেন্ট বেশি হলে কি টার্ন রেশিও কম হতে হবে না? জি স্যার। এক্স্যাক্টলি। এই জন্য কারেন্টের বেলাতে আমার প্রাইমারিতে টার্ন হবে অল্প। আচ্ছা, এবং প্রাইমারির সাইডটা নরমালি পাওয়ার সার্কিট যেটা যে লাইনটা, সেই লাইনের সাথে সিরিজ কানেকশনে থাকে। এই জন্য এটাকে অনেক সময় সিরিজ ট্রান্সফরমারও বলা হয়ে থাকে। দেখেন এই যে এটা হলো আমার পাওয়ার সার্কিট বা পাওয়ার কন্ডাক্টর, এর সাথে এটা হলো এই যে সিটির যে প্রাইমারি সাইডটা, এরকম সিরিজে কানেকশন আছে। আচ্ছা, তৃতীয়ত সেকেন্ডারির মধ্যে অবশ্যই টার্ন সংখ্যা বেশি হবে যেহেতু কারেন্টটা কম হতে হবে। তো এই সেকেন্ডারিটা ডিরেক্টলি একটা অ্যামিটারের সাথে কানেক্ট করা থাকে, একটা অ্যামিটারের সাথে কানেক্ট করা আছে। এখানেও দেখতে পাচ্ছেন অ্যামিটার, এখানেও দেখতে পাচ্ছেন অ্যামিটার। আচ্ছা, আপনাদের কি আজান হচ্ছে? জি স্যার, আজান হয়ে গেছে। হয় নাই না? আচ্ছা, হয়েছে স্যার, হয়েছে। আচ্ছা, এই ওয়ার্কিং প্রিন্সিপালটা শেষ করি। হ্যাঁ, ওকে স্যার। তো তার মানে আচ্ছা, এখন কথা হচ্ছে আর এই সেকেন্ডারির ওয়ান অফ দ্য টার্মিনাল আপনাকে গ্রাউন্ড করে রাখতে হবে সেফটি পারপাসে। কোনো কারণে যদি হাই ভোল্টেজ হয় যাতে সেটা এরকম গ্রাউন্ডে চলে যেতে পারে, তাহলে একটা পার্ট আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করব সেফটি পারপাসে। এবং এখানে একটা সুইচ এজ দেখতে পাচ্ছি, খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আবার সিটি বা কারেন্ট ট্রান্সফরমারের যে সেকেন্ডারি সাইডটা সেটা কখনোই ওপেন রাখা যাবে না। সেটা ওপেন রাখলে প্রবলেম হচ্ছে, আমি যদি এই টার্মিনালটা এরকম খুলে রাখি মানে ওপেন রাখি, তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে? যাবে? যাবে না স্যার। তাহলে আমার সেকেন্ডারি কারেন্ট জিরো। কারেন্ট যখন জিরো তখন কিন্তু এইখানে এখানে ভোল্টেজ ধরলে ভোল্টেজ হয়ে যাবে অনেক বেশি, ম্যাক্সিমাম হবে। ওপেন সার্কিট, এবং ওই রেশিও ঠিক রাখার জন্য এখানে ভোল্টেজ হয়ে যাবে অনেক বেশি, এবং এত বেশি ভোল্টেজ হবে যার জন্য আমার এই কয়েলটা পুড়ে যেতে পারে এবং ওভারঅল সিটিটা ড্যামেজ হয়ে যেতে পারে। তাই মেক শিওর করতে হবে সিটির সেকেন্ডারির জন্য কখনোই ওপেন সার্কিট না হয়। ঠিক এই জন্য আমি যদি কখনো এই অ্যামিটারটা খুলে ফেলতে চাই, তার আগে আমাকে এই সুইচটা ক্লোজ করতে হবে যাতে আমার এটা শর্ট সার্কিট থাকে, মানে কখনো ওপেন সার্কিট না হয়। শর্ট সার্কিট হলে আমার প্রবলেম নাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমি যেটা বললাম সেটাই হচ্ছে এই লাস্ট দুটো পয়েন্টে বলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল বা প্রপার্টিজ। তো আমরা অ্যাকুরেসিতে পড়ে যাই, যেহেতু আজান দিচ্ছে আমরা নামাজের একটা ব্রেক নেই, নামাজ পড়ে নেই। আমরা আসবো হচ্ছে 6:45 মধ্যে চলে আসবো। আগে আগে আসবো, আগে আগে শেষ করে দেবো। ওকে ওকে স্যার। সবাই আছি তো? হ্যাঁ, শুরু করব। জি স্যার, শুরু করেন, রেকর্ডিং স্টার্ট। ওকে, সো ব্রেকের আগ পর্যন্ত আমরা একটা সিটির, এটা ছিল আমাদের সিটির ফিগার, একটা সিটির হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল বা প্রপার্টিস নিয়ে পড়েছিলাম। তো এখন আমরা সিটির অ্যাকুরেসি ক্লাস, এটা অ্যাকচুয়ালি একটা সিটির যে পরিমাণ রেটেড ভ্যালু তার থেকে 25% বেশি, এর মানে হচ্ছে 125% পর্যন্ত রেটেড কারেন্টের থেকে বেশি কারেন্ট এটা অ্যালাউ করবে। এর বেশি হলে হবে না, মানে এর মধ্যে হলে সেটা অ্যাকুরেসি ক্লাসের মধ্যে থাকবে। সো এখানে টাইম স্পেন্ড করছি না, আমরা সিটির ফল্ট বা ইরর নিয়ে একটু পড়াশোনা করব। তো সিটির ফল্ট বা ইরর এখানে নাই আর না। আচ্ছা, ওকে, সিটির ইররটা কেন হয়, কিভাবে হলো? আচ্ছা, একটু হোল্ড করুন। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, আমি ভুল স্লাইডে পাই, একটু হোল্ড করুন।
দেখতে পাচ্ছেন রাইট? জি স্যার। ওকে, তো সিটির ইরর নিয়ে পড়ছিলাম, এখানে আরেকটা পেজ আছে, সেই পেজটা এখানে মিসিং, আমি পরে অ্যাড করে দেবো, আমি মুখে বলছি। সেটা হচ্ছে সিটির ইরর নিয়ে পড়ছিলাম। তো দেখা যায় সিটিতে ইরর হওয়ার পিছনে দুইটা রিজন থাকে, এবং এর জন্য দুইটা টাইপ হয় ইররটা। একটা হচ্ছে রেশিও ইরর, আর একটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ইরর। এর কারণটা বলি। প্রথম কথা হচ্ছে কারণটাকে দেখিয়ে নেই। কারণটা হলো আপনার সিটির মধ্যে যে ব্যাপারটা ঘটে, কই ম্যাগনেটাইজিং একটা ইফেক্ট থাকে। সেই ম্যাগনেটাইজিং ইফেক্টের জন্য আপনার এক্সাইটিং এর কম্পোনেন্ট দুটো পার্ট থাকে। একটা হলো এই যে আমার আইএম মানে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর একটা হচ্ছে আইডব্লিউ যেটাকে আমরা বলি কোর লস কম্পোনেন্ট। তো এই আই এম আর আইডব্লিউ এটা হলো দুইটা পার্ট কার, আই নটের মানে এক্সাইটিং কম্পোনেন্টের। এখন একটা বিষয় দেখেন, এটা আপনারা এখানে না পড়লেও ট্রান্সফরমারে পড়েছেন, যে আমার এটা যদি হয় এক্স আর ওয়াই এক্সিস, সরি বাঁকা হয়ে গেল, এক্স আর ওয়াই এক্সিস, তো দেখা যাচ্ছে আমার এটা যদি আমার সিটির, কি ব্যাপার এরকম বাঁকা হচ্ছে কেন, এটা যদি আমার সিটির সেকেন্ডারি কারেন্ট হয় যার নাম হচ্ছে I2, আমরা জানি যে সিটির যে ট্রান্সফরমেশন রেশিও কে, সেটার সাথে সম্পর্ক কি I1/I2, রাইট? তার মানে কি প্রাইমারি কারেন্টটাকে আমি কি লিখতে পারি, I1 কে কি লিখতে পারি, I2 কে কে দ্বারা গুণ করলে হচ্ছে না KI2, রাইট? জি স্যার। তো এই যে ঠিক এই পাশে যে কারেন্টটা, এটাকে আমরা I1 মানে প্রাইমারি না লিখে আমরা নিচে গুলা লিখি সেকেন্ডারি, উপরে লিখি প্রাইমারি। এটা হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ। তো আমার ভোল্টেজ নিয়ে মাথা ব্যথা না, আমি একটু কারেন্ট নিয়ে মাথা ব্যথা করব। সেটা হচ্ছে এই যে কারেন্ট লিখছি, এটা হলো I1 না লিখে লিখলাম হচ্ছে KI2। থিওরিটিক্যালি এটা মানে I1 হওয়া উচিত, বাট এর মধ্যে একটা ম্যাগনেট, যে বললাম যে কি কম্পোনেন্টটা, এক্সাইটিং কম্পোনেন্ট I0 থাকে। এই এক্সাইটিং কম্পোনেন্ট I0 থাকার কারণে এই যে এই দুইটার যে রেজাল্টেন্ট, সামান্তরিক সূত্র অনুসারে রেজাল্টেন্ট যে লব্ধি যেটা বলি অ্যাকচুয়ালি, এটার নাম হচ্ছে I1, তাই না? এটা এটা হয় না I1? তো দেখেন আপনার এই যে I1 এবং KI2 এর মধ্যে একটা ফেজ অ্যাঙ্গেলের পার্থক্য হয় না, ফাই? বুঝলেন কি? আচ্ছা, এখন বলি আসল কথা, সেটা হচ্ছে আপনার এই অন্যান্য ট্রান্সফরমারের সাথে এই সিটির একটা পার্থক্য হচ্ছে এখানে দুটা জিনিস, মানে আপনার ট্রান্স রেশিও আর ট্রান্সফরমেশন রেশিও। আমি নিচে লিখতেছি দেখেন, একটা হলো ট্রান্সফরমেশন রেশিও যেটা হচ্ছে কে, এই ট্রান্সফরমেশন রেশিও একটা, আর টার্ন রেশিও হলো ওই যে আপনার প্রাইমারির সাথে সেকেন্ডারির যে সম্পর্কটা। আপনারা যখন ট্রান্সফরমার পড়ছেন চ্যাপ্টার, সেখানে এই দুইটা জিনিস সেমই ছিল, যার কারণে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করতে হয় নাই। আর এখানে দেখেন এই যে একটা এই এক্সাইটিং কম্পোনেন্টের কারণে যে লসটা হয়, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং লস, একটা হচ্ছে কোর লস কম্পোনেন্টের লস। এই দুটো লসের কারণে এই ট্রান্সফরমেশন রেশিও দ্বারা গুণ করার ফলে যে কারেন্ট আর অ্যাকচুয়াল যে প্রাইমারি কারেন্ট, দুটো কিন্তু সেম হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ট্রান্স রেশিও আর ট্রান্সফরমেশন রেশিও দুটো সেম না, এখানে কিছু লস হচ্ছে। এই দুটো সেম না হওয়ার কারণে যে এর মাঝখানে যে লসটা হলো, এই লসটাকে বলে হচ্ছে আপনার রেশিও ইরর। আমি আপনাদের একটু ক্লিয়ার মানে দেখাতে পারতাম তাহলে ভালো বুঝতে পারতাম, যে স্লাইডটা আমি বুঝলাম একটু ক্লাস নিলাম বাট হঠাৎ করে স্লাইডটা মিসিং। তো যাই হোক, তো আমি একটু আগে যেটা বলছিলাম যে এই ওই ফেজর ডায়াগ্রাম থেকে যেটা বুঝতে পারলাম যে আমার নরমালি প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টকে আমি ট্রান্স রেশিও দ্বারা গুণ করলে যে কারেন্টটা পাচ্ছি, সেকেন্ডারি কারেন্টকে ট্রান্স রেশিও দ্বারা গুণ করলে যে কারেন্টটা পাচ্ছি, সেইটা আর প্রাইমারি কারেন্টটা সেম না। সেম না হওয়ার কারণে এই দুটার যে পার্থক্যটা, মানে সেম না হওয়ার রিজনটাও বললাম যে এক্সাইটিং কারেন্ট বা এক্সাইটেশন কারেন্ট। তো এই যে দুটার পার্থক্য, এটাই হচ্ছে আমার কারেন্ট ইরর অফ সিটি বা রেশিও ইরর।
তো রেশিও এররটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? এই প্রাইমারি কারেন্টকে কেটি এবং আইএস গুণ করার ফলে যে প্রাইমারি কারেন্ট, এই দুটো কারেন্টের যে ডিফারেন্স, সেটাই হচ্ছে আমার রেশিও এরর। আর পার্সেন্টেজে নেওয়ার জন্য আইপি এবং আননোন দ্বারা গুণ করেছি। ক্লিয়ার? স্যার মোটামুটি ক্লিয়ার, পুরোপুরি না স্যার। মোটামুটি যদি ক্লিয়ার হন, আমি একটু বলি, যদি আমার কোনো ধরনের মানে লস না হতো, তাহলে এটা যদি আমার I2 হয়, ডিরেক্টলি এটা যদি আমার I1 হয়ে যেত, মানে যেটা I1 সেটাই হয়ে যেত আমার KI2, এরকম যদি হতো, তাহলে এখানে ট্রান্সফরমেশন রেশিও আর টার্ন রেশিও দুটো সেম, সেক্ষেত্রে কোনো লস হতো না, সেক্ষেত্রে এই রেশিও ইররটা আর থাকতো না। তো এই রেশিও ইররটা আসছেই হচ্ছে এই I1 এবং KI2 এর যে পার্থক্য, সেটার জন্য। পার্থক্যটা কিভাবে হলো? এই যে I0 যে একটা কোল এক্সাইটিং কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের কারণে I1টা আর এটা না হয়ে I1 হয়ে যাচ্ছে কোনটা? এইটা। তাহলে দুটোর মধ্যে একটা ডেভিয়েশন হলো না, এটার জন্য লসটা হচ্ছে, মানে ইররটা হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেকেন্ড যে ইররটা, সেটার নাম হচ্ছে আমার ফেজ ইরর বা ফেজ অ্যাঙ্গেল ইরর। এটা আমি এবার ক্লিয়ার, এবারে যেটা বুঝতে পারছি সেটা হলো আপনাদেরকে আমি সঠিক স্লাইডটা শো করতে পারছি না, ওই স্লাইড একটু গোছানো ছিল। একটু আমাকে একটু টাইম দেন, আমি একটু স্লাইডটা ওপেন করি। ওকে স্যার, রেকর্ড। ওকে, সো আমরা রেশিও এরর পড়েছি, তো আরেকটা এরর আছে ফেজ এরর, সেটা এখানে পড়বো। তবে আমি আপনাদের ক্লাস শেষে যে স্লাইডটা দিব, সেই স্লাইডটা একটু গোছানো এবং একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করা আছে। মানে আমি অ্যাকচুয়ালি সম্ভবত ওই ক্লাস নেওয়ার পর, 3:30 ক্লাস নেওয়ার পর ফাইলটা সেভ করতে ভুলে গেছিলাম। আমি আবার কারেক্ট করে আপনাদের হচ্ছে আপলোড করার সময় এক্সাক্ট ফাইলটা দেব। এখন আমি বলছি, তো ফার্স্ট অফ অল কি বলছিলাম? ফেজ ইরর। তো ফেজ মানে হচ্ছে, যেহেতু সিটিতে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমার প্রাইমারি এবং একটা সেকেন্ডারি, রাইট? তো আইডিয়ালি প্রাইমারি এবং সেকেন্ডারি 180 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্টে থাকা উচিত, রাইট? তো আপনার এক্সাইটিং কম্পোনেন্টের জন্য, মানে এক্সাইটিং কারেন্টের যে কম্পোনেন্টটা, তার জন্য দেখা যায় যে এই প্রাইমারি এবং সেকেন্ডারি এক্সাক্ট 180 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্টে নাই, একটা ডেভিয়েশন আছে, সেই ডেভিয়েশনটাকে একটা থিটা পরিমাণ। এই যে অ্যাঙ্গেলের যে ডেভিয়েশন বা দুটোর মধ্যে যে পার্থক্য, 180 ডিগ্রি থেকে যে পার্থক্য, সেটাকে আমরা বলবো হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ইরর। ওকে, তাহলে আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে রেশিও এরর, একটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল এরর। এখন এই ধরনের প্রবলেমটা অ্যাকচুয়ালি ঘটে কেন, মানে কজেসটা আমরা পড়বো। সেটা হচ্ছে টোটাল প্রাইমারি কারেন্ট ইজ নট অ্যাকচুয়ালি ট্রান্সফর্মড ইনটু সিটি, মানে যে প্রাইমারি টোটালটা ট্রান্সফর্ম হয় না, এর মধ্যে এক প্রাইমারি কারেন্টের একটা পার্ট কোর এক্সাইটেশনের জন্য কনজিউম করা থাকে, এবং রিমেইনিং বাকি যেটা থাকে সেটা টার্নস রেশিও অনুযায়ী গুণ করে সেকেন্ডারি পার্টটাতে যায়। তাহলে এটার জন্য হয়ে যায় হচ্ছে আমার রেশিও ইরর। এবং ফেজ অ্যাঙ্গেল ইররটা তো বললাম যে দুটোর মধ্যে ফেজ ডিসপ্লেসমেন্ট 180 ডিগ্রি না হওয়ার কারণে হয় হলো ফেজ অ্যাঙ্গেল ইরর। এখন হাউ টু রিডিউস, যেহেতু এই প্রবলেমগুলা কোর বা ম্যাগনেটিক এলিমেন্টের জন্য তৈরি, মানে দায়ী কোর এক্সাইটিং কোর কম্পোনেন্টস, এই জন্য আমরা এমন কোর ইউজ করব যার পারমিয়াবিলিটি হাই এবং হিস্টেরেসিস লসটাও হচ্ছে খুবই লো, এবং বার্ডেনটা নরমালি রেটেড ভ্যালুর কাছাকাছি রাখতে হবে। এবং বার্ডেন কি সেটা আমরা ক্লাস শেষে জানতে পারবো, লাস্টের দিকে আছে, তখন ডিটেইলস বলবো। এবং সেকেন্ডারি ইন্টারনাল ইম্পিডেন্সটাও লো রাখা উচিত। সো এখন সিটিতে নিয়ে মোটামুটি এতটুকু পর্যন্তই। এখন আমরা পিটি সম্পর্কে জানবো, মানে হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। তো এটারও কনসেপ্ট সেম। আমার ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে মাপার মতো, মানে মেজার করার মতো ফিজিবল অবস্থায় নিয়ে গিয়ে আমরা ভোল্টেজটা মেজার করব, এটাকে বলা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। এটা একটা ইমেজ এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ইমেজ। এবার হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আমরা একটা পিটির মানে পটেনশিয়াল ট্রান্সফরমারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। এবং প্রাইমারি উইন্ডিং অফ দ্য ট্রান্সফরমার
includes number of turns it is connected in parallel and the primary winding টা normally হচ্ছে এই এটার সাথে প্যারালাল কানেকশনে থাকে। আমরা জানি যে ভোল্টেজ মাপতে হয় প্যারালাল কানেকশনে এন্ড কারেন্ট মাপতে হয় সিরিজ কানেকশনে। তাই যেহেতু এটা ভোল্টেজ মাপছি তাই এটা হচ্ছে এটাকে প্যারালাল ট্রান্সফরমার বলা যায়। তো এখানে আরো কিছু ফিচার আছে, সেটা হচ্ছে যে আমরা যেমনটা জানি যে এটা যেহেতু ভোল্টেজের সাথে টার্নস রেশিও প্রপোর্শনাল রিলেশন, তাই সেকেন্ডারি উইন্ডিং এ অবশ্যই টার্ন সংখ্যা হবে কি বলছে, সো দ্য প্রাইমারি উইন্ডিং এন্ড সেকেন্ডারি উইন্ডিং ইনপুট স্পিয়ার দিস কাইন্ড অফ হোয়াটএভার। আমি বলে দিচ্ছি প্রাইমারিতে আমার সেকেন্ডারি উইন্ডিং আমার ভোল্টেজটা কমাতে চাই, তাই সেকেন্ডারি উইন্ডিং ইনক্লুডস ফিওর টার্নস। আচ্ছা, এবং সেকেন্ডারি উইন্ডিংটা চাইলে আমার হচ্ছে ওপেন সার্কিটও রাখা যায়, কিন্তু কিন্তু সিটির বেলায় ওপেন রাখা যাবে না, এটা দুটো ডিফারেন্স। এখন আমরা সিটি আর পিটির যদি একদম ফেস টু ফেস পার্থক্যটা দেখি আর একটু ক্লিয়ার হতে পারে। এখানে আমি অনেকগুলো পার্থক্য দেখাচ্ছি, আমি একদিক থেকে দেখাচ্ছি, কনসেপ্ট আশা করি ক্লিয়ার হবে। ফেস টু ফেস পজিশন দেখাচ্ছি। The connection of this transformer মানে সিটি can be done in series with the power circuit, যেখানে পিটির বেলাতে কি রাখতে হবে, প্যারালালে। সিরিজে কানেকশন দিতে হবে সিরিজে, পিটি হবে প্যারালালে। আচ্ছা, সিটির সেকেন্ডারিতে রাখতে হবে কি, একটা অ্যামিটার, আর পিটির সেকেন্ডারিতে একটা ভোল্ট মিটার। এটা ল্যামিনেশন অফ সিলিকন স্টিল দ্বারা করা যেতে পারে, এবং এটার করা যেতে পারে হাই কোয়ালিটি স্টিল, যেটা লো ফ্লাক্স ডেনসিটি করে অপারেট করে। তো প্রাইমারি উইন্ডিং অফ দিস কারেন্ট ক্যারিজ কারেন্ট, আর এটা হচ্ছে ক্যারি করবে ভোল্টেজ। এটার নাম্বার অফ টার্নস হচ্ছে অল্প, করে নাম্বার অফ টার্নস হচ্ছে বেশি। এটার ট্রান্সফরমেশন রেশিওটা হাই, এর ট্রান্সফরমেশন রেশিওটা লো। এরকম আরো কিছু আছে যেটা দেখলে বুঝতে পারবেন, যেহেতু ডিটেইলস বলছি না। তবে সিটি নরমালি রেটিংটা 1 থেকে 5 এম্পিয়ার, যেখানে পিটি হচ্ছে 110 ভোল্ট। তারপর এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলেছি। এটা কার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলেছিলাম যে শুরুতেও বলবো শেষে একবার বলবো। তো মোটামুটি এটার কয়েকটা অ্যাডভান্টেজের মধ্যে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা মানে নরমালি অ্যামিটার আর ভোল্টমিটার ইউজ করে হাই ভোল্টেজের কারেন্টের জন্য। তো সুবিধা কি, যে আমার অন্যান্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটাতে আমরা মেজার করি হাই ভোল্টেজ বা কারেন্ট, সেটার জন্য আমার ইলেকট্রিক্যাল আইসোলেশন দেওয়ার প্রয়োজন পড়ে। বাট যখন আমি এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ করছি, তখন আলাদাভাবে ইলেকট্রিক্যাল আইসোলেশন দেওয়ার প্রয়োজন পড়ছে না। এটা একটা অ্যাডভান্টেজ। দ্বিতীয়ত, যেহেতু সে লো কারেন্ট বা ভোল্টেজ মেজার করছে আর আউটপুট হিসেবে হাই ভোল্টেজ কারেন্ট পাচ্ছে, বাট যেহেতু লো মেজার করছে তার মানে তার পাওয়ার কনজাম্পশনটাও সে লো নিচ্ছে। আচ্ছা, এরকম আরো কিছু আছে। এটার ড্যামেজ যে পার্টটা থাকে সেটাকে রিপ্লেস করা যায়, যার কারণে কস্টটাও কমে আসে। সো এত অ্যাডভান্টেজের মাঝে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এই সবকটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার শুধুমাত্র এসি সার্কিটে ব্যবহার করা যায়, ডিসি তে এর কোনো ইউজ নাই। এবার বার্ডেন নিয়ে একটু কথা বলবো। সো বার্ডেন ব্যাপারটা কি, আমরা অন্যান্য ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা সিটির যে সেকেন্ডারি সাইডটা ছিল সেটাকে যখন লোড বলতাম, সেই জিনিসটাকে এখানে আমরা বার্ডেন বলবো। কেন এটাকে এখানে বার্ডেন বলবো, এর পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা এটা বলার কারণ হচ্ছে সিটির সেকেন্ডারি সাইড কখনোই ওপেন রাখা যাবে না। এটা অলরেডি একবার বলেছি যে সিটির সেকেন্ডারি সাইড যদি আমরা ওপেন রাখি, তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হবে জিরো। এই কারেন্টটা জিরো হলে আলটিমেটলি এই ভোল্টেজটা হয়ে যাবে খুবই হাই, যেটা সিটির সেকেন্ডারি উইন্ডিং থেকে বার্ন করে দিতে পারে এবং আলটিমেট সিটিটাকে ড্যামেজ করে দিতে পারে। যার কারণে ইট ইজ নেসেসারি টু লোড দ্য সিটি সেকেন্ডারি, মানে সিটি সেকেন্ডারি সবসময় লোডেড রাখতে হবে, টু লোড দ্য সিটি সেকেন্ডারি কন্টিনিউয়াসলি, যার কারণে এটা বার্ডেন হিসেবে কাজ করে। এখন
এখনো হয়তো আমরা বোঝেন নাই যে কেন আসলে লোড হলে এটা বার্ডেন হবে। কেউ কি বুঝেছেন? মানে লোড বললে পারতাম, কেন বার্ডেন বলছি? আপনারা মনে হয় সবাই ক্লাস জয়েন দিয়ে ঘুমান নাকি? ম্যাম ভালো মানুষ বলে কি সব ঘুমান? না স্যার। বার্ডেন কেন বলতেছেন বুঝতেছি না। আমি তো হাতে গোনা 2 থেকে 3 জনের রেসপন্স শুনি, বাকিগুলো তো কোনো রেসপন্সই শুনি না। স্যার যাই হোক, mute টেনশনের কোনো কারণ নাই। আমার ক্লাসে রেসপন্স না করলে ক্লাস পারফরম্যান্স 5 মার্কস, ওখানে ওভাবেই দেব। রেসপন্স করলে ভালো মার্কস, না করলে মার্কস নাই। না স্যার, আমাদের অনেক সময় মিউট করা থাকে স্যার, বলার পরে দেখি যে মিউট করা ছিল স্যার, মানে নয়েজ যায় স্যার এই কারণে। জি স্যার। আচ্ছা, এটা কিন্তু সবাই আমাকে এটা বলেন তো, এই লোডটাকে কেন বার্ডেন বলছি? লোড বললে সমস্যা কি ছিল? পারবেন না। আচ্ছা, আমি আরেকটা বলি। মনে করেন আপনি 10 কেজি ওজনের একটা হচ্ছে বস্তা বা একটা ব্যাগ আপনি হাতে বা মাথায় নিয়েছেন, ওটা আপনার লোড, আপনি যে কোনো সময় ওটা নামায় রাখতে পারেন। কিন্তু আপনাকে যদি ওই জিনিসটা হচ্ছে 24 ঘন্টায় ক্যারি করতে হয়, ওটা আপনার কাছে একটা বোঝা মনে হবে না? স্যার স্যার জি স্যার। তো এই বার্ডেন মানে হলো বোঝা। আপনি চিন্তা করেন, এই সিটির সেকেন্ডারি সাইড আপনি কখনো ওপেন রাখতেই পারবেন না, এই লোডটা তার সব সময় ক্যারি করতে হবে। একটা জিনিস যদি কারো সব সময় ক্যারি করতে হয়, সব সময় লোড নিতে হয়, সেই জিনিসটা তার জন্য বার্ডেন হয়ে যাবে না, বোঝা হয়ে যাবে না? ওই স্যার। কনসেপ্ট, সিটির সেকেন্ডারি সাইডে যে লোডটা, সেটাকে বার্ডেন বলা হয়। ওকে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এই যে 2 নাম্বার যে ফিগারটা, এটা হচ্ছে 2 নাম্বার ফিগার। এটার সিটির সেকেন্ডারি সাইডটা কি আছে? শর্ট সার্কিট আছে। যখন শর্ট সার্কিট থাকবে তখন আপনার বার্ডেন হবে 0, কারণ বার্ডেন কে পাওয়া যায় হলো ভোল্টেজ আর কারেন্ট গুণ করে। শর্ট সার্কিট হলে আমরা জানি যে ভোল্টেজ 0 হয়, তাই না? তো জি স্যার। 0 ভোল্ট জি থেকে স্যার। বার্ডেন 0 হয়ে যাবে। তো যখন আবার আমি সিটি সেকেন্ডারি সাইডটা ওপেন রাখবো, এখানে ওপেন রাখা হয়েছিল, পরে লোডটা লাগানো হয়েছে। আপনি চিন্তা করেন প্রথমে ওপেন আছে, ওপেন থাকলে তো সমস্যা, আপনার ভোল্টেজটা বেড়ে যাবে, কারণ বেড়ে যাবে। তো এই অবস্থায় সমস্যা। বাট আমি যদি এখানে একটা লোড লাগিয়ে দেই, সেক্ষেত্রে আমার একটা বার্ডেন পাবো। বার্ডেনটা কত? এই যে পরিমাণ কারেন্ট যাচ্ছে আর যে পরিমাণ ভোল্টেজ পাচ্ছি, 5 কে 2.5 দ্বারা গুণ করলে কত হয়? 12.5। 12.5 হচ্ছে এর বার্ডেন। বার্ডেনটা কি স্যার তাহলে ভোল্টেজ আর কারেন্টের গুণফল স্যার? হ্যাঁ, বার্ডেনটা মেজার করতে হয় ভোল্টেজ কারেন্টকে গুণ করে, আর বার্ডেনটা হচ্ছে সিটির সেকেন্ডারি সাইডে যে আমি যে লোডটা লাগাই দিচ্ছি সেটা। এবং একটা তাহলে এটা পাওয়ারের মতো হয়ে গেল না স্যার? হ্যাঁ, পাওয়ারের মতো হয়ে গেল, কেভিএ রেটিং যেভাবে সেরকম হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে ক্লাস। আমি যে স্লাইড দেবো সেখানে হয়তো 2-1টা স্লাইড এক্সট্রা পাবেন। এক্সট্রা নাই, টপিক গুলো একটু গোছানো পাবেন। ওটা আমার এখানে এডিট করা নাই, আমি করে আপনাদের আপলোড করে দেব। জি স্যার। তাহলে আমি শেয়ার অফ করছি, রেকর্ড অফ করতে পারেন।